নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ তোমাদের শোনাবো জাতক সমগ্রের ৪৬তম এপিসোড, রাজ উপদেশ জাতক। পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব রাজার অগ্রমহিষীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। রাজা মহিষীর গর্ভরক্ষার জন্য শাস্ত্রমতে মঙ্গল ক্রিয়াদের অনুষ্ঠান করলেন। বোধিসত্ত্ব যথাকালে বিনা কষ্টে রানীর গর্ভ হতে ভূমিষ্ঠ হলেন। নামকরণ দিবসে আত্মীয় বান্ধবেরা তার নাম রাখলেন ব্রহ্মদত্ত কুমার। কালক্রমে বয়সপ্রাপ্ত হয়ে তক্ষশিলা নগরে গিয়ে সর্ববিদ্যায় পারদর্শী হলেন বোধিসত্ত্ব। তারপর তিনি বাড়ি ফিরে এলেন। কালক্রমে পিতার মৃত্যুর পর তিনি রাজপদ লাভ করলেন। তিনি যথাধর্ম রাজ্য পালন করতে লাগলেন। বিচার করবার সময় তিনি নিরপেক্ষভাবে বিচার করতেন। কোনরূপ ক্রোধ বা প্রলোভনের বশীভূত হতেন না। রাজা যথাধর্ম শাসন করতেন বলে রাজ্যের অমাত্যেরাও ন্যায় অনুসারে সব বিবাদের মীমাংসা করতেন। ফলে কেউ মিথ্যা মামলা মোকদ্দমা করত না। ঝগড়া বিবাদও কম হতো। বিচার প্রার্থীর সংখ্যা ক্রমশই কম হতে থাকায় বিচারালয় জনহীন হয়ে থাকত। তারপর বোধিসত্ত্ব একদিন চিন্তা করতে লাগলেন, আমি যথাধর্ম রাজ্য শাসন করছি বলে রাজ্যে অন্যায়কারী নেই, বিচার প্রার্থীও নেই, কিন্তু আমার নিজের কি কি দোষ আছে তা আমাকে দেখতে হবে। তাহলে আমি আমার দোষ সংশোধন করে অশেষ অবিমিশ্র গুণের অধিকারী হব। কিন্তু তিনি এমন কোনো লোক পেলেন না যে তার দোষগুলিকে দেখিয়ে দেবে। সকলেই তার গুণগান করে। রাজা ভাবলেন, প্রাসাদে যারা থাকে তারা আমার ভয়ে আমার কোনো দোষের কথা বলছে না। তখন তিনি প্রাসাদের বাইরে যারা থাকে তাদের মধ্যে এবং নগরবাসীদের মধ্যে খোঁজ করে এমন কোনো লোক খুঁজে পেলেন না যে তার কোনো দোষ দেখেছে। বারাণসীরাজ তখন অজ্ঞাত বেশে সারথীকে নিয়ে রথে করে রাজ্যের সীমান্ত প্রদেশে চলে গেলেন। কিন্তু সেখানেও এমন কোনো লোক দেখতে পেলেন না। দেখলেন সকলেই তার গুণকীর্তন করছে। তখন তিনি রাজধানী অভিমুখে ফিরে আসতে লাগলেন। এই সময় কৌশলরাজ এই ধরনের একজন লোকের সন্ধান করছিলেন যে তার দোষের কথা বলে দেবে। কৌশলরাজের রথ বারাণসী রাজের রথের বিপরীত দিক থেকে আসছিল। দুটি রথ এমন জায়গায় এসে পড়ল যেখানে রথ দুটি পাশাপাশি যেতে পারবে না, তাই একটা রথকে ফেরাতে হবে। দুটি রথের সারথি দেখল দুটি রথেই দুজন রাজা আছেন। একটিতে আছেন বারাণসী রাজা ব্রহ্মদত্ত কুমার, আর একটিতে আছেন কৌশলের রাজা মল্লিক। তখন বারাণসী রাজের সারথি কৌশল সারথিকে জিজ্ঞাসা করল, তোমাদের রাজার বয়স কত? যে রাজার বয়স কম তার রথকে ফেরাতে হবে এবং অপেক্ষাকৃত বয়স্ক রাজার রথকে পথ করে দিতে হবে। কিন্তু কৌশল সারথি যে উত্তর দিল তাতে দেখা গেল উভয় রাজার বয়স সমান। তখন বারাণসী রাজের সারথি কৌশল রাজের রাজ্যের পরিমাণ, সেনাবল, যশ, কুলমর্যাদা সম্বন্ধে প্রশ্ন করল। তাতেও জানা গেল সব দিক দিয়েই উভয় রাজাই সমান। তখন বারাণসী রাজের সারথি ঠিক করল যে রাজার চরিত্রগুণ বেশি তাকেই পদ করে দিতে হবে। এই স্থির করে কৌশল রাজের চরিত্রগুণ সম্বন্ধে প্রশ্ন করল। তখন কৌশল সারথি একটি গাথার মাধ্যমে উত্তর দিল, আমাদের রাজা কঠোরে কঠোর, কোমলে কোমল, সাধুজনের সঙ্গে সাধু ব্যবহার, তার নীতি শটে ষাট্ঠং, তাই বলি পথ ছেড়ে দাও। তখন বারাণসীর সারথি বলল, এগুলোই কি তোমাদের রাজার গুণ? কৌশল সারথি বলল, হ্যাঁ, এগুলি আমাদের রাজার গুণ। বারাণসীর সারথি বলল, এইগুলি যদি গুণ হয় তবে দোষ কাকে বলে? কৌশল সারথি এর উত্তরে বলল, এগুলি যদি দোষ তাহলে গুণ কাকে বলে? তোমাদের রাজার গুণ কি শুনি? তখন বারাণসীর সারথি একটি গাথার মাধ্যমে উত্তর দিল, আমাদের রাজা অক্রোধের বলে ক্রোধীকে শাসন করেন, অসাধুর সঙ্গে সাধু ব্যবহার করেন, সত্যের প্রভাবে মিথ্যাকে দমন করেন। এ বিষয়ে তার কোনো তুলনা নেই, তাই বলি রথ ফেরাও। এই কথা শুনে কৌশল রাজা মল্লিক ও তার সারথি রথ থেকে নেমে রথ ফিরিয়ে নিয়ে বারাণসী রাজের রথ যাবার মতো পথ ছেড়ে দিলেন। কারণ তিনি বুঝতে পারলেন বারাণসী রাজ ব্রহ্মদত্তের চরিত্রগুণ সত্যিই অসাধারণ ও অতুলনীয়। তখন বারাণসী রাজ
কৌশলরাজকে কর্তব্য অকর্তব্য সম্বন্ধে উপদেশ দিয়ে রাজধানীতে ফিরে গেলেন এবং দেহান্তে স্বর্গলাভ করলেন। কৌশলরাজও সেই উপদেশ মেনে নিয়ে রাজধানীতে ফিরে গিয়ে দানাদি পুণ্যকর্মে অনুষ্ঠান করে জীবন শেষ হলে স্বর্গলাভ করলেন।